লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা ৩। তৃষা হলের রুমে এসে দরজা ভেতর থেকে বন্ধ করলো প্রেম। ধাক্কা দিয়ে বিছানায় ফেলে যাবার আগে তৃষার গলা উঁচু করে বলল, এই ভাই ওয়েট, মুখে অনেক দামি মেকআপ করেছি। একবারে ধাক্কা দিয়ে ফেললেন তো সব মেকআপ বিছানার চাদরে লেগে লাগবে। আমি নিচ থেকে যাচ্ছি, দেখি আপনি আমার কোন কামলা দেখান। প্রেম একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট বেঁকিয়ে বলল, আজকেরও বাদরমুখী দেখছি, ঠোঁটে লিপস্টিক দিয়েছ, তাও কড়া লাল, অনেক সুন্দর লাগছে। আসলে তোমার মতো সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে এক পিছও। ওয়েট, একটা ছবি তুলি, রুহুরটাকে শান্ত করি। তৃষা প্রথমে মুখ বাঁকিয়ে রাগ দেখালো, ভেতরে ভেতরে হাসি চেপে রাখলো। মনে মনে ভাবলো, অবশেষে এই ছেলেও তার রূপের খাঁচায় বন্দী হয়েছে। সে বলল, মাফ করে দিয়েছি, গাধা পরে হলেও আমার মর্ম বুঝতে পেরেছে, এটাই অনেক। সিনিয়র ভাইয়া নেন, আপনার তো আইফোন, তুলেন তুলেন, একটা কড়া ছবি তুলেন। প্রেম উৎসাহ নিয়ে বলল, সুন্দরী আপু একটু পাউট করেন, আপনাকে পাউট করলে বেবি ডল লাগবে একদম। প্রশংসা শুনে তৃষার মাথা আরো উঁচু হলো। গর্ব ভরে ঠোঁট বাঁকিয়ে পোজ দিয়ে প্রেম ক্লিক করে ছবি তুলল। তারপর গভীর ভঙ্গিতে বলল, হয়ে গেছে, নাম্বারটা যদি দিতেন পাঠিয়ে দিতাম। তৃষা ভুরু উঁচিয়ে বলল, সে যে মানুষকে তৃষা নুচেন নাম্বার দেয় না ভাইয়া। প্রেম গম্ভীর হয়ে উত্তর দিল, হ্যাঁ ঠিকই বলেছেন আপু, কষ্ট পেলাম। বুক ভরা ব্যথা নিয়ে না হয় আপনাকে আপনার ছবি দেখাই ফার্স্ট রাবিশ ভাইয়া। প্রেম এক মুহূর্তে কাছে এসে ফোনটা সামনে ধরে ছবিটা দেখায় তৃষাকে, তারপর বলে, দেখ খবিশ মাইয়া তোর ছবি। তৃষা সেই ছবি দেখে প্রেমের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। এটা কি দেখালো? একটা বানর লাল লিপস্টিক ঠোঁটে ঘষে একটু মুখ পাউট করে দেখাচ্ছে। তৃষার রূপ নিয়ে মজা নেওয়া আপনি নিজের থোমাখানা আয়নায় দেখেছেন? গরিলার মতো দেখতে। প্রেম ভুরু কুচকে ঝাঁঝালো গলায় বলল, এই মেয়ে দেব নাকি ডিম থেরাপি? তৃষা মুচকি হেসে জবাব দিল, আপনার ওই ট্রাই করে দেখান, ভালো লাগলে পরে আমি সার্ভিস নিয়ে দেখাবো। মুখ ভর্তি তর্ক ছাড়া আর কি কিছু পারো না তুমি? আরো অনেক কিছু পারি, তবে এই মুহূর্তে পারবো না। আমার একটা ডিমান্ড আছে না? তোমার ডিমান্ডে আমি লাথি মেরে জানালা দিয়ে ফেলবো। কখন ফেলবেন একটু আগে ভাগে জানিয়ে দিন। আমার বান্ধবী শিমলা মরিচকে বলবো নিচে থেকে ক্যাশ ধরতে। আমার ডিমান্ডের নেই দাম, বিক্রি করলে মালামাল হয়ে যাবে। প্রেম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না, তেরে এসে তৃষার চুলের মুঠো ধরে তৃষাকে চেঁচিয়ে উঠলো, আরে ছাড় বেটা, চুল টান ছাড়, চুল সব এমনিতেই পড়ে যাচ্ছে, ছাড় কইলাম। এত চেঁচামেচিতে প্রেমের খানিকটা থেমে গেল। ভাবলো, এভাবে চিৎকার করলে বাইরে থেকে কেউ ভেবে বসবে। তাড়াতাড়ি চুল ছেড়ে দিয়ে তার মুখ চেপে ধরলো, আরে কিছু করতেছি নাকি, এমনভাবে চেঁচানোর মানে কি? তৃষা মুখ ছাড়িয়ে আরো জোরে চেঁচিয়ে উঠলো, ও মোর খোদা, মারে গেলুম রে প্রেম, তুই আমার প্রেম দিস না। প্রেম স্তব্ধ হয়ে গেল। নাউজুবিল্লাহ, মেয়ে তোমার ভয় নেই? তৃষা গম্ভীর গলায় বলল, ভয়কে রোজ আমি কিনি বেচি, এখন ধাক্কা দিব নাকি সাইড দিবেন? উফ, ছেলে পুলেদের জন্য পড়ালেখা করতে পারি না ঠিক মতো। এই যাচ্ছ কোথায়? চুপ করেন বেটা, আপনার মুখে করে দেব ভোতা। চুপ থাক, যে কারণেই এখান থেকে তোকে আনা তা তো এখনো বাকি। কি? প্রেম গভীর দৃষ্টি মেলে কাছে এগিয়ে এলো, হাত গুটিয়ে শার্টের বোতাম খোলা শুরু করতে তৃষার বুকটা ধরফর করে উঠল। এ কি, এ ছেলে কি সত্যি খারাপ? এক পা করে কাছে আসতে তৃষা চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। তখনই প্রেম পাশ কাটিয়ে তার পেছন থেকে ইয়ারফোন তুলে নিল, হেসে বলল, চোখ খোল বাদরমুখী। ইমরান হানিসির সিনেমা চলছে না এখানে। বিছানায় শুয়ে ইয়ারফোন কানে গুছে আবারও বলল, পাকা 10 মিনিটের মধ্যে ঘরটা ঝাড়পোছ দিয়ে কফি নিয়ে আসবি, বুঝলে বাদরমুখী? তৃষা দাঁত কামড়ে ভেতরে ভেতরে গজরালো। এখানে এনে আদিক্ষেতা দেখানো ভেবেছিল, আরে গিন্নিপোনা করছে। এখানে এনে রেগে দেওয়া হচ্ছে, দেব নাকি ঝাঁটা দিয়ে একটা? 400 ভোল্টেজের বাড়ি, শাল একেবারে হাইব্রিড করলা, তেতো কিন্তু পুষ্টিকর।
লাশের সামনে বসে আছে প্রস্তুত। এটি কি দুটো লাশ পেল? দুটোই মেয়ে, দুটোর মাথায় চুল কেটে নেওয়া হয়েছে। খুনে চুল কেটে নেওয়া হয়তো বুঝিয়ে দেওয়া হয়েছে তার খুনের প্যাটার্ন কেমন। লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করতে হলে প্রস্তুত চোখের সানগ্লাসটা ঠিকমতো লাগিয়ে উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে একদল সাংবাদিক তাকে ঘিরে ধরে। স্যার, এই নিয়ে এমনভাবে দুই মেয়ে খুন হলো, আপনারা এখনো কিছুই করতে পারলেন না যে? তাহলে কি এভাবে একটার পর একটা মেয়ে খুন হবে আর আমাদের মেয়ে মানুষদের এভাবে ভয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হবে? তদন্ত আর বাদাম ভাজা কিন্তু এক জিনিস না যে চাইলেই ভেজে খেয়ে ফেললাম। সাইড প্লিজ। প্রত্যেক মিডিয়ার মাঝ থেকে কোনো মতো বের হয়ে গাড়ির দিকে বসলো, মাথা নত করে। মাথা নষ্ট করে দিবে একেবারে এই বিষয়টা নিয়ে। পুলিশ সামাল দিতে পারছে না বলে এমন ঠুকনো একটা বিষয়ে তার মতো কর্মকর্তাদের প্রশাসনে ধরিয়ে দিয়েছে। এমন সরকারের ওপর তো যাওয়া যাবে না, গেলে চাকরি থাকবে না। প্রত্যুত গাড়িতে বসতেই বাসা থেকে প্রমান্তির কল এলো। যে তড়িঘড়ি করে বলল, ভাইয়ের মা তোমার জন্য আবারও পাত্রী দেখতে গেছে। এখন মনে হয় ভাবি ঘরে আসবে। হোয়াট ননসেন্স! আবার যুবরাজ সরকারের মেজাজ তুঙ্গে। সকাল থেকে মাথা নষ্ট। হেডলাইটে বড় বড় করে ছাপা হয়েছে, এমপি সাহেবের হবু বউ বিয়ের আগে দিন রাতে পালিয়েছে। কি লজ্জা, কি লজ্জা! জীবনে বিয়েই করবে না, করবেই না বলে ধ্যান ধরে বসে থাকা মানুষটা এত বছর পর একটা বিয়ের বিচ্ছুকে কিনা শেষমেশে মন দিল। বেটি হতচ্ছেড়ি পালিয়ে তো গেল, পালিয়েছে সঙ্গে এমপির মনটাও সঙ্গে নিয়ে গেছে। ফেরত দিতে যেতে পারতো অন্তত, কিন্তু আর নয়। এই ধালিনঙ্কাকে খুঁজে বের করতেই হবে। ইতিমধ্যে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। ওকে না পেলে ওর মাকে তুলে আনবে যুবরাজ। যুবরাজ দাঁতে দাঁত চেপে বলল, শুনো, তৃষাকে না পেলে ওর মাকে তুলে আনবে। পাশে দাঁড়ানো অ্যাসিস্ট্যান্ট রাফসান অবাক হয়ে বলল, জি স্যার, মেয়ে না পেলে মাকে? যুবরাজ গর্জে উঠল, আরে বিয়ে করবো বলছি, ওনাকে জিম্বি করে ওনার মেয়েকে হুমকি দেব বলদ। রাফসান ধীর সঙ্গে বলল, হুমকি যে দিবেন তার আগে তো ওনার মেয়েকে খুঁজে বের করবেন। তুমি চুপ থাকো, গবেট কোথাকার! যুবরাজ ধমক দিল। কিছুক্ষণ চুপ থেকে রাফসান হঠাৎ বলে উঠল, স্যার, আপনি চাইলে কিন্তু মাথা ঠান্ডা করার জন্য একটা টোটকা বলতে পারি। যুবরাজ ভুরুকুচকে জিজ্ঞেস করলো, কি? আগে বলুন, আপনি ঠিক মাথাটা তো গরম হয়েছে তাই না? হ্যাঁ তো, রাফসান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তাহলে মাথাটা কেটে হিমবাহে রেখে আসি। বিশ্বাস করেন স্যার, আপনার মাথা আর কখনো গরমই হবে না। কতজনকে এই বুদ্ধি দিলাম? যুবরাজ বিস্ময় হয়ে জিজ্ঞেস করলো, ওরা এখন কই? রাফসান 32টা পাটি দাঁত বের করে হেসে জবাব দিল, ইয়ে মানে কবরে। অন্ধকার নেমে এসেছে তখন পুরো ঢাকার আদি মহল্লা নাজিরাবাদে। এলাকার প্রকৃতি চেহারাটা আলাদা। নাজিরাবাদকে সময়ের গহ্বরে আটকে থাকা এক মহল্লা বললে ভুল হবে না। সরু সরু আঁকাবাঁকা গলি, ইটের দেওয়ালে খসে পড়া চূর্ণ নাম, কোথাও কোথাও শ্যাওলা জমে সবুজ হয়ে আছে। পুরনো নকশা কাঠের বারান্দা, দুলতে দুলতে ঝুলে থাকা, তার নিচে দোকানপাটের ভিউ লেগেও আছে। এই এক পাশে ভাঙাচোরা টিনের চালা থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। অন্য পাশে কড়াইতে ভাজার শব্দের সঙ্গে মিশে আছে পুরান ঢাকার বিশেষ গন্ধ, কাবাব, বুলেট, ঝাল ভর্তা, চটপটির তীব্র মশলা, আবার কোথাও কোথাও আগরবাতির ধোঁয়া। এমন গলির ভেতরে অন্ধকার সন্ধ্যাবেলায় একা ঘুরতে বের হয়েছিল তিশা। বান্ধবী শিমলা আসেনি, তাই একাই ঘুরবে বলে ঠিক করে সে। প্রথমে মনে হয়েছিল একটু হাঁটাহাঁটি করবে, পুরান ঢাকার আসল গলি দেখবে। সরু গলি, মাথায় ম্লান কানাবাতি, দালানের চাপে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের ফাঁকা দিয়ে আলো ছিটকে আসছে। কিন্তু নাজিরাবাদের গলি তো কোনো সাধারণ রাস্তা নয়, এ গোলক ধাঁধা। বাঘ পেরোলেই আরেক বাঘ। একটা গলি মিলেছে 3টা নতুন গলির সঙ্গে। কোনটা ধরে বেরোতে হবে এই সিদ্ধান্ত নেওয়া মুশকিল। তিশা অজান্তে পথ হারিয়ে ফেলল। তিশার ফোনে ডাটাও নেই, গুগল ম্যাপ দেখবে কেমন করে? কি অভাব চলে এলো রে! হঠাৎ সামনের গলিতে ঢুকতে 7-8টা কুকুরের বসে থাকতে দেখলো। মহল্লায় নতুন মানুষ এসেছে, তা কি তাদের বুঝতে বাকি? একসঙ্গে সবগুলো কুকুর উঠে দাঁড়ায়, ঘেউ ঘেউ করতে করতে এগিয়ে আসে তিশার দিকে। 1 নম্বর জরুরি কাজে প্রত্যুত তদন্ত করতে গলির 7 নম্বর বিল্ডিংয়ে এসেছিল ঘন্টাখানেক আগে। একাই এসেছিল আজকে। এই গলির গাড়িতে ঢুকালে মানুষের দম নেওয়ার জায়গা নেই, তাই বাইক নিয়ে এসেছে। কাজ শেষে নিচে নেমে এসে বাইক চালু করতে প্রত্যুত আটকে উঠল।
থেকে দাঁড়িয়ে কান খাড়া করলো। আবারও শোনা গেল চিৎকার, সঙ্গে প্রচন্ড ঘেউ ঘেউ। সে এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে ছুট লাগলো গড়ির সেই দিকে। কারণ প্রত্যুতের বোঝার বাকি রইল না কোনো মেয়ে যে বিপদে পড়েছে। এখানে কুকুরের কামড় খাওয়া সাধারণ বিষয়, তাও আবার মেয়ে মানুষ। প্রত্যুত দৌড়ে সামনের দিকে এগোতেই মাথায় ধপ করে আকাশ ভেঙে পড়ে। গোলাপি সালোয়ার কামিজ পরা, খোলা চুলের একটা মেয়েকে আবিষ্কার করলো। তবে ওই কুকুরগুলো মেয়েটিকে নয়, মেয়েটি কুকুর দিকে তাড়া করছে। ইট হাতে তুলে দৌড়ানি দিতে দিতে চেঁচিয়ে বলছে, শালার গরিব কুকুরের বংশধর, মানুষ চিনিস তোরা? তিশার পথ আটকে তার সঙ্গে বিরোধিতা করা, আজ খাইছি তোদের, দাঁড়া দাঁড়া, দৌড়াবি না। কুকুরগুলো প্রাণ বাঁচাতে দৌড়ে প্রত্যুতের পিছে গেল, পালালো ছুটে। এখানে এসেছিল মেয়েটাকে সাহায্য করতে প্রত্যুত, কিন্তু এখন তো দেখছে কুকুরগুলোকে সাহায্য করা লাগবে। কুকুর বলে কি তারা মানুষ না? তৃষা দৌড়ে এসে প্রত্যুতকে ডেঙিয়ে কুকুরগুলোর পেছনে যাওয়ার আগে ম্যানহোলের সঙ্গে পড়ে থাকা ইটের টুকরোর সঙ্গে ধাক্কা খেয়ে নিজেই পড়তে প্রস্তুতের ওপর। দুজনে পড়তে পড়তে শেষ রক্ষা হয়। তৃষা ততক্ষণে প্রত্যুতের দিকে তাকায়, চোখে চোখ বজায় রেখে। কোথায় যেন একটা গান বাজছে, तुम्हें देखा तो ये जाना सजन सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहा जाए हम तेरी बाहों में मर जाए हम। প্রেম নেওয়াজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। গলায় গিটারের একটা লকেট পরলো, হাতে সেই ঘড়ি পরে নেই। এই যে সময় দেখার সময় নেই বলেই অদ্ভুত ঋষি বাবদের মতোই কতগুলো ব্রেসলেট হাতে দিল। চুলগুলো তার চিরুনি লাগানো লাগে না, সব সময় হাত বুলিয়ে ঠিক করে নেয়। তাতেও তো তাকে দেখতে মেয়েদের প্রেম প্রেম একটা ভাব চলে আসে। কিন্তু ওই মেয়ে মানুষ, ইয়াক, যত দূর থাকা যায় বাবা। মানুষ ভাবে প্রেম বোধহয় বখাটে, তবে তাকে ভালো করে যারা চেনে জানে তারা বলতে পারবে মেয়ে মানুষের সঙ্গে তার কি পরিমাণ অ্যালার্জি। তার গায়ে পড়া মেয়ে হলেও তো কথাই নেই। সেদিন অমন মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয়। ওই দিন বাসায় এসে একসঙ্গে 3টা অ্যালাটন খেয়ে ফেলে মানুষ। ইলিশ, চিংড়ি, বেগুনে অ্যালার্জি। জনাবের মেয়ে মানুষে গায়ে পড়া মেয়ে মানুষকে নিজের তারকা ঠিক করে। এদের সঙ্গে প্রীতির আলাপ জমে না ঠিক, তবে দুষ্টু আলাপের সঙ্গে অত্যন্ত এক নিজেদের থেকে মেপে মেপে 10 হাত দূরে রাখা যায়। প্রেমের কানের নিচ বরাবর ঘাড়ের কাছে একটা ছুরির ট্যাটু আছে। সেই ট্যাটুটা ভালো করে দেখলে খালি গায়ে সাদা রঙের প্যান্ট পরে বিছানায় বসে পড়ে। তার অ্যাটিকজনিত প্রতি আকর্ষণ কাজ করে। ঘরটা সেসব জিনিস দিয়ে সাজানো, সঙ্গে পুরো ঘর জুড়ে তো প্রেমের তোলা অহরহ ছবি আছে। সারা বছর এদিক সেদিক ঘুরে ছবি তুলতে থাকে সে। শেষবার সুইজারল্যান্ডে গিয়ে 6 মাস থাকা হয়েছে। শেষে দাদুর হার্ট অ্যাটাকের নাম করে বাড়ি এনেছিল তাকে। তবে এই কাঠের বাড়ি আর তার ডেকোরেশন দাদুভাই নাকি ভাল লাগে না। দুলাভাই বলে, এটা তো বাড়ি নয়, একেবারে চিড়িয়াখানা। দাদুভাই ছাড়া প্রেমের আপন বলতে কেউ নেই। প্রেম আপন করতেও চায় না কাউকে। মানুষ বিশ্বাসঘাতক। জন্ম দেওয়া মায়ের যেখানে সন্তানকে ছেড়ে দুনিয়ায় নিজেকে খেয়ে অন্য কাউকে বিশ্বাস করা মুশকিল। নিজের মতো আছে, এই তো বেশ চলছে দিনকাল, আর কি লাগে। প্রেম গিটারটা হাতে নিয়ে বিছানায় বসে সিগারেট ধরায়। পাশে টেবিলের ওপর কাচের গ্লাসটি ছিল, তাতে মদ ঢালা। প্রেমের হাতে সিগারেটটা গ্লাসের সাথে ফেলে গিটারটা একবার আরো শক্ত করে কোলে তুলে নেয়। নিজেকে উদ্দেশ্য করে বলে, প্রেম ভালোবাসা তোর জন্য না প্রেম। প্রেমে পড়বি তো মরবি। ওপাথে যাওয়ার রাস্তাটা তো আছে, তবে ফেরার পথ নেই। প্রেমের ভালোবাসার জন্য তৈরি হয়নি তারা, ধ্বংস থেকেই প্রেমের সৃষ্টি হয়। প্রেম গিটারটা টুংটাং করে বাজালো, সুরে সুর মিলিয়ে গান ধরলো, প্রেম আমার ও প্রেম আমার। হেতিজা নেওয়াজ ভাত খাওয়া থেকে সবকিছুর বন্ধ করে দিয়েছেন। একে তো ছেলের জন্য এতগুলো মেয়ে দেখলেন, তার মধ্যে একটা পছন্দ হয়নি। উল্টো নাকে একটা ব্রণ উঠেছে, কি যে ব্যথা। মুখে কিছু উঠলে হেতিজা সেটাকে যতক্ষণ না খোঁচাতে থাকে সেটি খুঁজে নিজেও জানে না। আবার সে এটাও জানে এই খোঁচাখুচি করতে গিয়ে দাগও যে বসে যাবে, তখন সে ডিপ্রেশনে চলে যাবে। কিন্তু তাতে কি আপাতত খুঁচিয়ে তো আরাম লাগছে। প্রেম মায়ের ঘরে ঢুকতেই হেতিজা তাকে বলল, প্রত্যুত আসেনি? না, আসেনি। ইস, কি ঘোড়া ডিমের চাকরি করে।
বিয়ে দিলে যদি এত রাত পর্যন্ত ডিউটি করে তাহলে কি বউ টিকবে? আর আমারও কি নয়নাথকুট দেখার সৌভাগ্য হবে? কেন মা, আমি আছি না, আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার স্বপ্ন পূরণ করে দিব। ছি, কিসব কথাবার্তা, ঝাঁটা দি ভারী মারবো, সর সামনে থেকে। প্রেম মুখ ভেঙচি দিয়ে বলল, গেলাম প্রেম ভাইয়ার কাছে। যা বলছ যা খালি, আমি তো মুখে বললাম প্রেম দেবেনি একটা বাড়ি, তখন খুশি হব। প্রেমা মনে মনে আরেকবার ভেঙচি কেটে বলল, আল্লাহ জানে এটা আমার কোন টুকনো মা নাকি আমার নিজের মা। মনে তো হয় টুকানো মা। সিদ্দিক নেওয়াজ রাতের খাবার খেয়ে রুমে এসে বসেছেন। সঙ্গে সঙ্গে তার বাম হাত কালুর বাপ ওরফে মোখলেস হোসেনের বদরুদ্দোজার রুমে উপস্থিত হলেন। এই বুড়োটা লুঙ্গি একটা পরে পুরো আলিগলি চক্কর দিয়ে বেড়ায়, একেবারে সিদ্দিক নেওয়াজ খাস লোক বলা চলে। কোন বাড়িতে নিয়ে কি খবর চলছে তা ওই বাড়ির ঘটনা আগে কালুর বাপের কানে চলে আসে। এই তো চিকন চাকন লোক, মুখে দাড়ি নেই, একেবারে ক্লিন সেভ করা, কালো মতো গায়ের রং, সারাদিন পান খেয়ে মুখ ভর্তি লাল করে রাখে। সামনে দাঁড়িয়ে বলতে বলতে অবশ্য একটা ছাতা খুললে ধরা আবশ্যক, নইলে তো আর পানের পিক থেকে সামনের মানুষের পিক বিলাস করিয়ে দিবে একদম। কালুর বাপের গিন্নি মরেছে, তাও 10-12 বছর আগে কিংবা তারও বেশি, খেয়াল নেই, কিন্তু পৃথিবীর সব সুন্দরীদের চেয়ে বইয়ের চোখ দেখে। এ মানে সবাইকে তার মৃত বউ নার্গিসের চোখে দেখে। বউকে এতই ভালোবাসে যে যেখানে সে গেলে লুঙ্গি পরে নার্গিসের গানে কষ্টে মাজা তুলে নাচতে বেড়ায়। এই তো কিছুদিন আগেই সিদ্দিক কালুর বাপের কাছে প্রেমের ওপর নজর রাখতে বলল। নাতিকে একবার হাতে নাতে কোনোভাবে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেখবেন তো ওইবার রেকর্ড দিয়ে বিয়ে পড়িয়ে দিবেন। সিদ্দিক নাতিকে দেখিয়ে দেবে, যদি সে ডালে ডালে চলে তাহলে তার দাদু চলে পাতায় পাতায়। কালুর বাপ কাল যাবে ভার্সিটি, এক হাতে না হাতে নেওয়াজ বাড়ি ছেলেকে ধরবে, না পারলে সে নিজে নার্গিসের সাথে গানে নাচা ছেড়ে দিবে। বহু সারা রাত তিশার ঘুম হয়নি, বারংবার ওই যে গলিতে সেই ছেলেটা তাকে সাহায্য করেছে, এগিয়ে এসেছিল, তাকে মনে পড়ছে। তিশা ভেবেছিল ওই হিন্দি গানটা হয়তো তার মনে বেজে উঠেছে, কিন্তু বাজলো পাশ দিয়ে যা ব্যক্তির ফোনে। এমন রিংটং কেউ ব্যবহার করে? তবে প্রস্তুত ওই লোকটার সামনে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিশাকে টুপ করে ছেড়ে দিয়েছিল। অমনি সে মাগো বলে চিৎকার করে উঠে, যা লেগেছে না মাইরি, জখমটা ব্যথা দিয়েছিল ঠিকঠাকই, কিন্তু যে সুন্দর ছেলেটা তাকে বাঁচিয়েছিল ভাবতি ব্যথা কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। রাতে শিমলা মলম লাগিয়ে দিয়েছিল, তবু পরদিন ভার্সিটিতে এসে তিশা আধ ঘুমে ক্লাস কাটালো। তবে আজ একটা মানুষ সে কোথাও দেখেনি, তাই হাইব্রিড কালারটা কি মরে টরে গেল নাকি, অভিশাপ লেগে গেল নাকি তার? ক্লাস শেষ হতেই অঙ্কুরের সাথে দেখা হতেই বলল, আরে ভাবি আপনি? তৃষা বুড়ো কুচকে বলল, কাকে ভাবি বলছেন? অঙ্কুর ছাড়বার পাত্র নয়। আরে ভাবি নয়তো কি, আপনার সাথে যার বিয়ে হবে সে তো ছেলে মানুষই, মেয়ে মানুষকে তো আর বিয়ে করছে না, তাই সেই হিসেবে আপনার স্বামী আমার ভাই আর আপনি আমার ভাবি। কিন্তু ছেলেকে বিয়ে না করে যদি আপনার নানাকে বিয়ে করি, তখন কি নানি হব না? তখন কি জেনে শুনে অগ্রিম 2 লাইন বেশি বলবেন না? যেমন বস, যেমন তার চামচিকাও তেমন, দুটি পুষ্টি ছাড়া সবজি। বেচারা আলাভোলা অঙ্কুর মাথার ওপর দিয়ে সব কথা চলে গেল। এসেছিল এই মেয়ের সঙ্গে একটু সম্পর্ক করতে, দুষ্টু কথা শুনিয়ে চলে গেল। এই মেয়ে প্রেম ভাইয়ের জন্য সব মেয়ে তাকে এমন করে অবহেলা করে। প্রেম ভালোবাসা হচ্ছে অক্সিজেনের মতো, এসব না করলে যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাসকষ্ট হয়, তাও এই প্রেমহীন প্রেম ভাই কেমন করে বুঝবে? ওনার নামে কারণহীন যে কে করেছে, সামনে পেলে তীর্থযাত্রায় পাঠাবে তাকে। তৃষা চারপাশে প্রেমকে খুঁজতে খুঁজতে মনে মনে গালি দিতে দিতে গেট থেকে বের হওয়ার জন্য এগিয়ে চলল। জীবনে কোনোদিনও কাজ না করা মেয়েটাকে দিয়ে শেষ হলের কারনাকার সাফ করিয়েছিল। ইসরে, এত মোলায়েম হাতগুলো গেল। এই হাত তৈরি হয়েছে মেকআপ করার জন্য, ওইসব সাফ করার জন্য নাকি? মনে মনে আবার অভিশাপ দিল প্রেমকে, দেখি সাহেবিট করলা, তোর বউকে তোর কপালে জুটবে একটা তার ছিঁড়া, বানরের মতো দেখতে শাকচুনি বউ জুটবে তোর। গেটের কাছে আসতেই
কে যেন পেছন থেকে শীষ বাজিয়ে বলল, এই যে টিউবলাইট, কাম হিয়ার। তিশা সেই কণ্ঠ শুনে বুঝতে বাকি রইল না প্রেম ভাই যে তাকে ডাকছে। সে পেছন ফিরে একটা লম্বা সালাম দিয়ে বলল, সিনিয়র ভাইয়া, কিছু চাই আপনার? বান্দা হাজির। প্রেম ঠোঁট বাঁকিয়ে বলল, এই তো চাকরানির ফর্মে এসেছো, আর এই বান্দা নয়, বান্দি হবে। ছেলে হতে গেলে কত কি লাগে, সবার তো আর সব চাইলেই হতে পারে না, তাই না? তিশা আশেপাশে তাকালো। এই লোকের লজ্জা নেই। জন্মের সময় মনে হয় তার চোখের নিচে কাজল দেওয়া হয়নি। ছ্যা। তিশা চলে যাওয়ার জন্য পা বাড়ালো। প্রেম বাইকের ওপর থেকে নেমে তার ওড়না ধরে টান দিতে তিশা খেপে বলল, কোন হনুমান রে আমার ওড়না ধরে টানাটানি করিস? ভার্সিটির সবাই তখন অবাক, এত মানুষের সামনে এই মেয়ে প্রেমকে হনুমান বলল এমন ডিরেক্টলি। প্রেম চারপাশে একবার তাকাতে তিশা পেছন ফিরে বলল, ও আচ্ছা, আপনি ছিলেন সিনিয়র ভাইয়া, আমি ভেবেছিলাম কে না কে। মাইন্ড করবেন না। যাই হোক, আমার অন্য পছন্দ হয়েছে। আপনি আপনার ঠিকানা দিয়েন, জামা সালোয়ার সব পাঠিয়ে দিব। সব জিনিস তো আবার সবাই চাইতেই পারে না মুখে। থাক, আমি না হয় বুঝিয়ে নিলাম বলে মুখ বাঁকালো তিশা। প্রেম না দেখে ভুরু কুচকে বলল, এই যে মুখটা বাঁকালে, আমার না জুনিয়র, তোমার প্রতি একটু রাগ করতে মন চাইছে না? তৃষা চোখ দুটো সরু করে জিজ্ঞেস করলো, কেন? কারণ প্রতিবন্ধীদের তো মুখ বাঁকাই হয়, ওদের ওপর আবার রাগ দেখানোর কি আছে? তৃষার মেজাজ তখন আরো খারাপ হলো। সে শিমলা কেটে এনে কাছে এনে বলল, শালি, ফায়ার সার্ভিস কল দে, গায়ে আমার আগুন ধরেছে। প্রেম বাঁকা হেসে চোখে রোদ চশমা লাগিয়ে অঙ্কুরকে বলল, শালা, খাটি ঘিয়ে ডিব্বা আন, আগুনে একটু ঘি ঢালি। তিশা মুখ বাঁকিয়ে যেতে পেছন থেকে আবারও প্রেম ডাক দিল, সেদিনে চুমুটা এখনো পাওয়া হয়নি জুনিয়র। তৃষা মনে মনে তেতো হল। এই খচ্চর লোক এখনো কথা ভোলেনি। কত বড় জোচ্চোর ভাবা যায়। তৃষা কি করবে না করবে ভাবতে ভাবতে গাছের কোণে খেলতে থাকা ছোট্ট কুকুরছানা গুলোকে দেখে। মাথায় তার বুদ্ধি চলে আসে। সে মনে মনে বলে ওঠে, কুকুরের আম্মা জান মনে হয় লাঞ্চ করতে গিয়েছে। যাই হোক, এই সুযোগে ছানাপোনাদের সঙ্গে মিট করে আসা যাক। প্রেম আবার বলে উঠল, কি হলো, দিয়ে যাও। সে মায়াভরা ভঙ্গিতে বলল, প্রেম ভাইয়া, আপনি প্লিজ চোখ বন্ধ করুন। আমার না হেবি লজ্জা করে, লজ্জায় মুখ পাতলা ঝোলের মতো হয়ে যায়। সরাসরি বলতেও তো পারো, ডায়রিয়া রুগীর এর মতোই কলেরা হয়। ইস, কি যে বলেন আপনি, লজ্জা করছে। চোখ বন্ধ করুন, আজকে আর বাধা আসবে না। আমি পারফিউম মেখে এসেছি, লিকুইডের গন্ধ আর গায়ে নেই, বুঝলেন তো? তৃষা এগিয়ে আসতেই প্রেম একদম অবাক হয়। ততক্ষণে এক একটা পুরো ফাঁকা হয়ে গেছে। মানুষ বলতে শিমলার অঙ্কুর সহ কিছু মানুষ আছে। তৃষা যত এগিয়ে আসছে ততটা প্রেম টাসকি খায়। এই মেয়ে নাকি লজ্জা হচ্ছে। এই তার লজ্জা নমুনা? সুযোগ প্রেমকে খাওয়ার ধান্দা। এটা নিয়ে রাস্তার পাশে বিক্রি করা ভেলপুরি পেয়েছে নাকি? একটু না হয় বলেছে, তাই কি সে প্রতিশোধ তুলবে নাকি? এখন খেয়ে ইজ্জত বলতে তো কিছুই থাকবে না সবার সামনে। প্রেম খোদার নাম নিয়ে দয়ুনুস পড়তে লাগলো। চোখ বন্ধ করতে বলল, যা করার জলদি করো। কি একটু ওয়েট, সুন্দর করে হেঁটে আসতে হবে না? জলদি আয়। এমনিতেই গান্ধী পোকার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। না দিতে চাইলে নেই, জোর কিসের? প্রেম ছোটদের সঙ্গে জোর করে না। আরে না, দেবই দেব, চোখ বন্ধ রাখুন। প্রেম না তাই করে। তবে হঠাৎ করে সে আবিষ্কার করলো কেমন জানি ভেজা ভেজা একটা ফিল পাচ্ছে গালে। চুমু তো ঠোঁটের ধর কথা ছিল, গালে কি? কিন্তু তখনই কি এমন ঝাঁটাঝাটি করছে? প্রেম কি লাল লিপস্টিক নাকি? প্রেম রাগে চোখ খুলতে দেখে তিশার গালের সামনে একটি কুকুরছানা ধরে রেখেছে। সেই কুকুরছানা খাবার ভেবে প্রেমের গালে জিবা দিয়ে ছুঁয়ে দিয়েছে। এহেন দৃশ্য দেখে প্রেমের গা গুলিয়ে আসে। সে রিয়াকশন দেওয়ার আগেই অঙ্কুর ঠোঁট চেপে গান ধরলো, আহা কি ছেকা নিশিদিন, শহরে কাটে একা বেলা। আহা এ কি ছোঁয়া নিশিদিন, শিহরণে কাটে এ বেলা। বড় বটগাছের বেঁধে রাখা হয়েছে তৃষাকে। আজ না জানি তার কপালে কি লেখা আছে। ভার্সিটি আসতে না আসতে একটা মগা ছেলের সঙ্গে শত্রুতা বেঁধে গেল। গাছের সঙ্গে সে বাধা আছে। নেই বরং অঙ্কুরকে, সে একা নয়, বরং অঙ্কুরকেও বেঁধে রাখা হয়েছে।
প্রেম তাকে লুঙ্গি পরিয়ে নিচে পিঁপড়া ছেড়ে দিয়েছে। তাও যে সে পিঁপড়া নয়, একেবারে বিষ পিঁপড়া। বেচারা সামনে চুলকাচ্ছে, কিন্তু চুলকাতেও পারছে না। হাত বেঁধে রাখা। এত বড় শাস্তি তো ইংরেজরাও সিরাজউদ্দৌলাকে দেয়নি। অঙ্কুর কাঁদো কাঁদো হয়ে বলল, ভাই, পিঁপড়া সিরিয়াস জায়গায় কামড় দিচ্ছে, মানে একটু চুলকে দিতেন যদি। এতক্ষণে তৃষা চুপ হয়েছিল, কিন্তু অঙ্কুরের কথা শুনে দাঁত খেলিয়ে হেসে বলল, কই দেখি। সঙ্গে সঙ্গে অঙ্কুর বলে, নাউজুবিল্লাহ, পুরুষ বলে কি আমার পুরুষত্ব নেই? দেখুন, এসব আমার বইয়ের জন্য তুলে রাখা, কাউকে দেখাতে পারবো না। কিন্তু আমার সঙ্গে প্রেম করলে অন্য বিষয়। দেখতে হলে করতে হবে, মানে প্রেম। তৃষা মুখ ভেঙচি কেটে বলল, আসছে আমার পুদিনার চাটনি। আমিও প্রেম টেম করি না, একের ভালোবাসি। প্রেম সঙ্গে সঙ্গে তৃষাকে একটা ধমক দিয়ে বলল, ওকে তো পিঁপড়া কামড় খাইয়েছি, তোমার বুঝি সাপের কামড় চাই? এখন বলো তোমার কোন স্তরে শাস্তি দেব? তৃষা গলা উঁচিয়ে বলে, নির্ভীক ভঙ্গিতেই বলল, দেন, যেটা মন চায় দেন। প্রেম কাছে এসে বলল, লিপ ফিলার করবে? টাকা দেন করি। ওকে ঠিক আছে। বলেই প্রেম পকেট থেকে একটা সিসি বের করলো। একটু আগে একটা ছোট ছেলেকে দিয়ে সিসিটা আনিয়েছিল। প্রেম তৃষাকে বলল, এই প্রেম ভাই, এখানে অনেক গরম, ঘামে যাচ্ছি, একটু বাতাসের ব্যবস্থা করেন। আমার আন্ডার করব তোমার জন্য শালি, বেশি কথা বলিস না তুই। এই আন্ডারটা আমার সিদ্ধ করে দিয়েন, বুঝলেন তো, ডায়েটে আছি। প্রেম ভুরু কুচকে বলল, তার নমুনা তো দেখতে পাচ্ছি, খাসি একটা। তৃষা তির্যক হাসিতে পড়ল, খাসি চিনেন? কেটে ফেলা ছাগলকে খাসি বলে। এখন বলুন তো, খাসিকে আমি নাকি আপনি? আমি মনে হয় আমি কোনো খাসি না, আপনি খাসি। ও মা, তাই নাকি? তৃষার পাশে বাধা অঙ্কুর ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, এত বড় ছেলেদের ভৎসনা করা হয়নি? কি লজ্জার বিষয় বলুন তো? তৃষা ফের প্রেমের দিকে তাকিয়ে বলল, চিন্তা নেই মাইরি, ওই সামনের গাছটায় একটা ভৎসনা বিজ্ঞাপন দেওয়া আছে, আপনার হয়ে গেলে কথা বলে আসবেন, একেবারে জব্বর সার্ভিস দেবে। তুই আগে সার্ভিস নে ট্যাবলেট। আর আমি কি করেছি কি করিনি সেটা জানতে হবে না তোকে। যেদিন ধরবো সেদিন বুঝবি আমি খাসি না, আর আমি কে খাসি আর কে পাঠা। তেল মেখে আসবো গায়ে, ধরতে পারলে বাই মাছের মতোই ফুরুত। ঠোঁট বাঁকিয়ে বলল, ছাই দিয়ে নেব, ফসকাবে কে? তৃষা চুপসে যায়। তার আর এখানে ভালো লাগছে না। ওইদিকে শ্যামলাটা সে কখন থেকে প্রেমকে রিকোয়েস্ট করছে তৃষাকে ছেড়ে দেওয়ার জন্য। প্রেম চোখ গরম করে জানিয়ে দিয়েছে, আরেকবার মুখ থেকে সাউন্ড বের করলে তাকেও বাঁধবে। তাই ভয় মেয়েটি আপাতত চুপসে আছে। এই ভাই, ও মোর সিনিয়র ভাই, ঠ্যাং ব্যথা হয়ে গেছে যে, এবার ছাড়ুন। ধরলাম কই? প্রেম ধীরে ধীরে এগিয়ে এসে তৃষার সামনে এসে সিসিটা ধরতেই তৃষা বলে, এটা কি? তোমার টুট। প্রেম গম্ভীর গলায় জবাব দিল। আর প্রেম ভাই একটা হেভি মাল, তোমায় থাপিয়ে গাল করে দেবে লাল। তৃষা ঠোঁট বাঁকিয়ে ভিংচি কাটতে যাবে, তার আগে প্রেম সিসি খুলে সেখান থেকে মধু বের করে বলল, মধু খাসালি। তারপর যদি মুখের ভাষা মধুময় হয়, সিনিয়রদের সঙ্গে কেমন করে কথা বলতে হয় তা তো শিখিসনি। আপনিও তো জুনিয়রদের সঙ্গে ভালো করে কথা বলেন না, তাদেরকে ভালোবাসেন না। হলের রুমে দেখা হলো, ট্যাবলেট, ভালোবাসা দিবনি, ঝোলা ভর্তি করে নিও। যাব না, আপনি কাজ করান খালি। আর করাবো না, জাস্ট অঙ্কুরের সাথে 7 মাস না ধোয়া জায়গা একবার ধুয়ে দিলেই হবে। সে কথা শুনে অঙ্কুর ফের বলে উঠল, ভাই এসব না বলে মেরে ফেলেন, মরে যাই। প্রেম সে কথায় পাত্তা দিল না। তৃষা কিছু বলতে যাবে, তার আগে তৃষা বলল, সমস্যা নেই, আমি আপনার সেটাও ধুয়ে দিব। আর সেটা ধোয়া পানি দিয়ে শরবত করে নেই, খাইয়ে, তবে আমার নাম তৃষা নুজায়ার নাম। প্রেম এগিয়ে এসে জোর করে তৃষার ঠোঁট সহ ঠোঁটের চারপাশে মধু লাগিয়ে দিয়ে পকেট থেকে আরেকটা বক্স বের করলো। তৃষা সেখানে তাকাতে ভয় চিৎকার করে উঠল, ও মা, মৌমাছি! এই লোক তাকে শেষ করা পর্যন্ত শেষমেশ মৌমাছির কামড় খাওয়াবে। এই ভাই দেখেন, ছোট মানুষ তো, একটু না হয় ভুল করে ফেলেছি, তাই বলে মৌমাছি দিয়ে চুমু খাওয়াবেন? প্লিজ, আপনার মানে পা ধরি, এই যাত্রায় ছেড়ে দেন, মৌমাছি কামড়ালে আমি বাঁচব না। প্রেম বিরক্তি গলায় জিজ্ঞেস করলো, ছাড়া কথা বলতে পারো না, খাটাস মেয়ে? সরি, আর বলবো না।
মৌমাছির কামড় খাইয়েন না। টুটু তো তোমাকে তো কামড় খেতেই হবে, কারণ এখন যে তোমার এটা খাওয়া ভীষণ প্রয়োজন। যুবরাজ চেয়ারের পায়ের ওপর পা তুলে বসে আছে। পিস্তলটা পাঞ্জাবির পকেট থেকে বের করে সামনে বসা তিশার মা বাবাকে বলল, জলদি বলুন আপনার মেয়ে কোথায় গিয়েছে, নইলে কিন্তু মাথা উড়িয়ে দিব। তৈমুর তখনও ফোনে গেমস খেলছে। সে যে কিডন্যাপ হয়েছে সে খেয়াল কি তার আছে? যুবরাজ রাফসানকে বলল, এই শালার ফোনটা নে তো, কিডন্যাপ করেও দাম পেলাম না, মন চাইছে ফোনটার পেছন দিয়ে ঢুকাই দিই। ভাই, পরে কিছু অপারেশনের খরচ আপনাকে বহন করতে হবে। হ্যাঁ, তা তো ঠিক। হঠাৎ তিশার মা চেঁচিয়ে উঠল, এই কোনো সবজি আছে? এখন আমার সবজি শরবত খাওয়ার সময়, ডায়েটে আছি তো। যুবরাজের খুব করে বলতে ইচ্ছে করলো, শরবত নয়, আপনাকে হিসু করে সেটা সুইমিং পুলের পানিতে গুলিয়ে খাওয়ানো হবে। তবে সে বলল না, হবু শ্বশুর শাশুড়ি হয়তো। যুবরাজ তিশার বাবাকে কিছু বলতে চাবে তার আগে সে বলে উঠল, এই বাবা, এই কিডন্যাপ করে কোথায় নিয়ে এসেছ? কি গরম এখানে, এত টাকা কামিয়ে কি লাভ যদি জনগণের জন্য একটা এসি না লাগাতে পারো? এভাবে কেউ কিডন্যাপ করে? একটা টিভিও নেই। এখন আমি খবর দেখব কি করে? সন্ধ্যা 7টায় খবর শুধু হতে চলল। লোকটিকে থামিয়ে তিশা আবার বলে উঠল, এই বুড়ো চুপ থাকো। এখানে হয়তো তিশার বাবা হতো। আমার এখন জি বাংলায় নাটক দেখতে হবে। না, মা হতো। গতকালের পর্বে দেখলাম রাধা ছাদ থেকে পড়ে যাচ্ছিল, এখন আকাশে ঝুলে আছে, কিন্তু রিক লন্ডন থেকে এসে তাকে ক্যাচ ধরতে ধরতে পারলো কিনা সেটা দেখতে হবে। মাকে থামিয়ে আবার তৈমুর চুপ চাই নাকি? সেও ফোনে ফ্রি ফায়ার খেলতে হবে। তার ফোন চাই বলে আন্দোলন শুরু করলো সে। শেষে যুবরাজের মাথা পুনরায় গরম হয়ে গেল, কেন জানি চক্কর দিচ্ছে। সে রাফসানকে দ্রুত বলে, গবেটেদের বিদায় করে বাড়ি পাঠিয়ে দে, এদের কিডন্যাপ করে আমি নিজে এখন পাগল প্রায়। রাফসান মুখ বাঁকিয়ে বলল, আগে বলেছিলাম এই পাগলের পরিবারের সঙ্গে সম্পর্ক কইরেন না, শুনলেন না তো? এখন ভুগতে থাকেন, আবার তো বিয়ে করতে চান আরেক পাগলকে। ছ্যাম। অন্ধকার কক্ষটিতে অস্থির মৃত্যুর অন্তঃস্থল থেকে উঠে আসার সংকেত জানান দিচ্ছে। আলো এখানে ঢোকে না, ঢুকতেও চায় না। ভারী কালচে পর্দা জানালায় গিয়ে খুলছে। বাতাসে জমাট বাঁধা রক্তের গান, সেখানে শ্বাসরুদ্ধকর সব। দেওয়াল জুড়ে ঝুলছে বিকৃত সব প্রতিচ্ছবি। কোথাও চোখ উপড়ে ফোলা মুখ, কোথাও ভৎসভূত অঙ্গ, আবার কোথাও হাহাকার মিশে থাকা অস্পষ্ট মানুষের চেহারা। ছবিগুলো যেন আর ছবি নয়, এক একটা মৃত আত্মাদের বন্দি আর্তনাদ। এক কোণে ভ্রু স্তরে ছুরি, কাতর আর নানা রকম অবেচনার যন্ত্র। প্রত্যেকটি ধারকোনা এখনো কারো চামড়ার স্মৃতি বেয়ে বেড়াচ্ছে। ধাতব গায়ে শুকানো দাগ, কিন্তু সেই দাগ থেকে উঠে আসা ধোঁয়া মেশানো কাছে রক্তের গন্ধ। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি অপেক্ষা করছে দেওয়ালের পাশে গায়ে। সরি, পুতুল, যাদের মাথা জোর করে ন্যাড়া করে ফেলা হয়েছে, শূন্য কাছের চোখ তুলে স্থির করা হয়েছে দর্শনের দিকে, অথচ চোখের ভেতর নেই কোনো প্রাণ। তিনি পুতুলের গায়ে কাটা চিহ্ন, কিছুতে কালি সেলাই করা, কিছু আবার হেসে আছে, কিছু দাঁত ভাঙা। মতো বিকৃত কালো হুডি পরা লোকটা মুখে একটি কালো মাস্ক। সেই ঘরে ঢুকে হাতের ব্যাগটা থেকে একটা নতুন পুতুল বের করলো, টেবিলের ওপর রেখে একটা চাকু তুলে নিয়ে আঘাত করলো পুতুলটিকে চোখের ওপর। যতক্ষণ না মনের শান্তি মিটলো ততক্ষণ পর্যন্ত। 7 মিটার পর সেই বিকৃত পুতুলটিকে আরো বিকৃত করতে কেচি দিয়ে সব চুল কেটে একেবারে নেড়ো করে দিল। তারপর কিছুক্ষণ তাকিয়ে রইল পুতুলের দিকে, চোখের কোণ বেয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ভেসে ওঠে না এক বিকট হাসি, যা মানুষ নয়, পশুও নয়, যেমন অর্ধেক মৃত অর্ধেক জীবিত কোনো দুঃস্বপ্ন। গলে ফেটে বেরিয়ে আসা আওয়াজ, হাসির প্রতিধ্বনি দেওয়ালে ধাক্কা খেয়ে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই মনে হয় সারি সারি ন্যাড়া মাথার পুতুলটা কেঁপে উঠল, আর তাদের শূন্য চোখে লেগে গেল মৃত্যুর আতঙ্ক। লোকটি এবার পুতুলটিকে জড়িয়ে ধরে তার গন্ধ শুকলো, তারপর বলল, আমার জন্য নতুন চুল চাই তো? তোমার জন্য চুল এনে দিব, তুমি রাগ করো না প্লিজ। বলে সে পুনরায় আগের মতো হাসলো। এবার হাসির শব্দ আগের থেকেও শতগুণ বেশি শব্দ হলো। মনে হলো তার